প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি মেহেদি স্যার আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা হলো সবাই কাছাকাছি। এই অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং অবশ্যই খাতা এবং কলম নিয়ে পড়তে বসবে। যেখানে তোমাদের একটু সমস্যা মনে হবে আমাদের কমেন্ট করে জানাবে, আমরা তা সমাধান করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আমরা আমাদের আজকের অধ্যায়ে চলে আসি। একটু তোমরা সবাই একটু বইটা কাছাকাছি রাখো। দেখো, আজকের অধ্যায়টা হলো ত্রয়োদশ অধ্যায়, আর অধ্যায়ের নাম হলো সবাই কাছাকাছি। আমরা কাছাকাছি বলতে আসলে কি বুঝি? দেখো, তুমি এখন ধরো বাংলাদেশে আছো, তোমার বাবা বা ফ্যামিলির কেউ আমেরিকায় আছে। তুমি যখন তোমার বাবা বা ভাইয়ের সাথে কথা বলতে চাও, তুমি কি করো? হয়তো মেসেঞ্জারে কল দাও, স্কাইপিতে কল দাও, অথবা ফোনে কল দিতে পারো। এটাই হলো যোগাযোগ। এটা কি যোগাযোগ? এবং এই যোগাযোগ করে তোমার বাবা বা ভাইকে তোমার কাছাকাছি করে দেয়। তাহলে আমরা সবাই কাছাকাছি মানে কি, যত দূরেই হোক না কেন আমরা একে অপরের সাথে তথ্যের যে আদান প্রদান করতে পারি, এটাই হলো যোগাযোগ। আমি আবারও বলছি, আমরা অনেকেই অনেকের কাছ থেকে দূরে থাকি। যেমন তোমরা শিক্ষার্থী, তোমাদের সাথে আমার ক্লাসে কোনো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু তুমি ইচ্ছা করলেই আমাকে ফোন করে কথা বলতে পারো। এটাই হচ্ছে যোগাযোগ। মানে কেউ দূরে থাকা সত্ত্বেও আমরা যখন তথ্যের আদান প্রদান করতে পারি, তখন এটাকেই আমরা বলবো যোগাযোগ। তাহলে এখন আমরা যোগাযোগের একটা সংজ্ঞা লিখছি, একটু খেয়াল করো তো। যে যোগাযোগ বলতে আমরা কি বুঝি? এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে, এক যন্ত্র হতে অন্য যন্ত্রতে, বা এক স্থান হতে অন্য স্থানে তথ্য প্রেরণকে যোগাযোগ বলে। অথবা এভাবে বলা যায় তথ্যের আদান প্রদানকে। আমি তথ্যের প্রেরণ না বলে আমি বলতে পারি তথ্যের আদান প্রদানকে। তোমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলবা। তথ্যের আদান প্রদানকে যোগাযোগ বলে। এটা একটু লিখবে, সবাই খাতায় লিখে ফেলবে যে যোগাযোগ কি? এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে, এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে, এক স্থান হতে অন্য স্থানে তথ্যের আদান প্রদানকে আমরা কি বলি? যোগাযোগ বলি। যোগাযোগের কিছু নীতিমালা আছে, যে আসলে শুধু যোগাযোগ করলে হবে না। কিরকম? ধরো আমি তোমাকে ফোন দিয়ে বললাম, ফোন দিয়ে আমি ধরো, তুমি তো বাঙালি, তুমি বাংলা ভাষা বুঝো, আমি তোমাকে উজবুক ভাষায় কিছু কথা বললাম, তুমি কি বুঝবে? কিছু বুঝবে না। কারণ আমি যে যোগাযোগ করলাম, এই যোগাযোগের ফলে আমাদের মধ্যে তথ্যের কোনো আদান প্রদান হবে না। আমি কিন্তু তোমাকে কিছু একটা বলছি, কিন্তু তুমি বুঝো নাই, তাই তুমি উত্তর দিতে পারো নাই, তাই তথ্যের কি হয় নাই? আদান প্রদান হয় নাই, তাই এই ক্ষেত্রে যোগাযোগ হবে না। তাহলে আমাকে যদি এই অ্যারাবিক কান্ট্রি বা মধ্যপ্রাচ্য থেকে কেউ ফোন করে আরবিতে বা উর্দুতে বা ফার্সিতে কথা বলে, আমি কিন্তু কিছুই বুঝবো না। ফলে আমি তার কোনো কথারই রিপ্লাই দিতে পারবো না, আনসার দিতে পারবো না। সে কিন্তু তথ্য দিছে, কিন্তু আমি উত্তর দিতে পারি নাই, তাই এক্ষেত্রে যোগাযোগ বলা যাবে না। তাহলে যোগাযোগ হইতে হলে কিছু শর্ত মেনে চলতে হবে। কীরকম? ধরো তুমি স্কুলে আসো না অনেকদিন ধরে, ক্লাসরুমে নেই, আমি তোমাকে ফোন করলাম, তাহলে আমি তথ্যকে প্রেরণ করলাম। আর এই তথ্যটা কিভাবে? আমি তোমাকে ফোন করার পর তুমি কথা বলবে আমার সাথে, তার মানে তুমি তথ্যটা গ্রহণ করবে, তাই তুমি হলে গ্রাহক, আর আমি তথ্যটা দিব তোমাকে, আমি হলাম প্রেরক। তাহলে যোগাযোগের প্রথম শর্ত হলো প্রেরক ও গ্রাহক থাকতে হবে। একটু ভালো করে খেয়াল করবে, কি থাকতে হবে? প্রেরক ও গ্রাহক থাকতে হবে। তুমি যদি রাস্তার পাশে একা অনর্গল কথা বলতে থাকো, তাহলে এই ক্ষেত্রে তুমি প্রেরক, মানে তুমি তথ্য দিচ্ছ, কিন্তু কাকে দিচ্ছ? গ্রাহক নেই, তাই এই ক্ষেত্রে একে তথ্যের আদান প্রদান বলা যাবে না, অর্থাৎ যোগাযোগ বলা যাবে না। 2 নম্বর আমি বলি যে আরো কিছু নীতিমালা আছে। ধরো আমি ওই যে তোমাকে বললাম, আমি ধরো উজবুক ভাষায় তোমাকে কিছু বললাম, তুমি কিছু বুঝবে না। তার মানে আমি তোমার সাথে যোগাযোগ করতে চাইলে এমন ভাষায় যোগাযোগ করতে হবে যাতে তুমি সহজে বুঝতে পারো। তাহলে আমরা পরের বৈশিষ্ট্য বললাম, যোগাযোগের ভাষা হতে হবে সহজ এবং সরল।
যোগাযোগের ভাষা সহজ, সরল এবং সুস্পষ্ট। সহজ, সরল এবং সুস্পষ্ট হতে হবে। সুস্পষ্ট। এবং আরেকটা যদি যোগ করে দিই, এবং সম্পূর্ণ। কীরকম? আমি তোমাকে বললাম, ধরো তুমি ক্লাসরুমে আসোনি অনেকদিন, আমি তোমাকে বললাম তুমি অনেক দিন ধরে ক্লাসরুমে, আমি কিন্তু সম্পূর্ণ করি নাই, ক্লাসরুমে আসতেছো না, আমি এটা না বলে তোমাকে কি বললাম ফোন করে, তুমি অনেক দিন ধরে ক্লাসরুমে, আর বললাম না। তাহলে তুমি কি কিছু বুঝবে? তুমি কি কিছু বুঝবে? ধরো আমি তোমাকে বললাম ফোন করে, অনেক দিন ধরে তুমি ক্লাসরুমে, আর বাকিটা বললাম না, তাহলে আমি কি বলতে চাইছি তুমি কি তা বুঝবে? বুঝবে না। আমি যদি সম্পূর্ণ করতাম যে তুমি অনেক দিন ধরে ক্লাসরুমে আসতেছো না, তখন তুমি কিন্তু বুঝতে, তুমি কারণটা বলতে যে স্যার আমি অসুস্থ বা আমি কোনো কাজে আছি তাই আমি আসতেছি না। তাহলে আমাদের কি হতে হবে? সুস্পষ্ট ও সম্পূর্ণ হতে হবে। তাহলে যোগাযোগের ভাষা সহজ, সরল, সুস্পষ্ট ও সম্পূর্ণ হতে হবে। আমরা এরপরেটা আসি। ধরো আমি তোমার সাথে যোগাযোগ করলাম, কেন? তুমি স্কুলে আসো না কেন, এজন্য। এখন আমি তোমাকে যদি বলি যে ফোন করে যে তুমি সকালে খাইছো কিনা, বিকালে খাইছো কিনা, কিন্তু আমি স্কুলে আসছো কিনা এটা আমি জিজ্ঞেস করি নাই, তাহলে কি তথ্যের আদান প্রদান হবে? বলো, হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে হবে কি, যে সঠিক তথ্য পাঠাতে হবে। কি তথ্য পাঠাতে হবে? সঠিক তথ্য, মানে আমি যেটা জানতে চাইছি সেটা পাঠাতে হবে। সঠিক তথ্য পাঠাতে হবে। এখন আমি ধরো তোমার কাছে তথ্য পাঠাবো যে তুমি ক্লাসরুমে আসো না কেন, কিন্তু আমি তোমার একটা বন্ধুকে যদি ফোন করে বলি তুমি ক্লাসরুমে আসো না কেন, তাহলে কি তথ্যের আদান প্রদান হবে? না, এক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটবে। তা আমরা বলতে পারি কি, যে সঠিক তথ্য কার কাছে পাঠাতে হবে? সঠিক ব্যক্তির কাছে। তাই আমি একটু যোগ করে দিই, সঠিক তথ্য সঠিক ব্যক্তির কাছে পাঠাতে হবে। সঠিক ব্যক্তির কাছে পাঠাতে হবে। তোমরা একটু লিখে নিবে, সাথে সাথে পাঠাতে হবে। এরপর আমরা আরেকটা বলতে পারি যে যোগাযোগের ভাষা, কথা বার্তার মধ্যে সৌজন্য বোধ থাকতে হবে। তাহলে আমরা এই যোগাযোগের ক্ষেত্রে পরীক্ষা যদি আসে যোগাযোগ কি, যোগাযোগের নীতিমালা কি, আমরা এই কথাগুলো একটু মনে রাখব। আমরা পরবর্তী টপিকসে চলে আসি। বলছে যোগাযোগের প্রক্রিয়া ও এর ধাপ। খেয়াল করো কি বলছে, যোগাযোগের প্রক্রিয়া ও এর ধাপ। আমরা কিভাবে একজন ব্যক্তির সাথে যোগাযোগ করব। আমি যা বলবো একটু বুঝে মাথায় রাখার চেষ্টা করবে। একটু খেয়াল করো, বলছে কি যোগাযোগের প্রক্রিয়া, আমি টাইটেল দিলাম যোগাযোগের প্রক্রিয়া। কিভাবে করব? ধরো আমি এখানে আছি, তথ্য প্রেরণ করলাম, তার মানে আমি হলাম প্রেরক। আমি তথ্য কি করলাম? প্রেরণ করলাম। এখন তথ্য প্রেরণ করার জন্য আমি একটা কি দিব? কোনো একটা কথা বলবো। তো আমি কোনো একটা কথা বললাম, কিরকম, যে তুমি স্কুলে আসোনি কেন। তাহলে এটা হলো বার্তা, মানে আমি একটা বার্তা দিলাম, তথ্য দিলাম। খেয়াল করো কি দিলাম? একটা বার্তা দিলাম। প্রথমে এই বার্তাটাকে কনভার্ট করতে হবে। এর পরের আলোচনায় তোমরা দেখে থাকবে যে মাইক্রোফোনের মধ্য দিয়ে কিভাবে শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। এখন একটু শুধু মাথায় রাখি, এই বার্তাটা কিসে রূপান্তরিত হবে? খেয়াল করো, তড়িৎ শক্তিতে, বা আমরা কি বলতে পারি সংকেত রূপ, মানে একটা সংকেতে রূপান্তরিত হবে। সংকেত রূপ। ওকে, এই সংকেত রূপকে আমরা সামনে পাঠাবো কার মাধ্যমে? ধরো তুমি ফোনে কথা বলতেছো, তার মানে মোবাইল ফোন দিয়ে। তো আমি বললাম যে কোনো একটা মাধ্যম দিয়ে।
এই মাধ্যম দিয়ে তুমি এই শব্দটাকে কি করবা, সামনে প্রেরণ করবা। তারপরে এটা যাওয়ার পরে এখানে ধরো গ্রাহক আছে, গ্রাহক ওই ফোন দিয়ে, একটা মোবাইল ফোন দিয়ে তোমার কথাটার এই যে মাধ্যম দিয়ে প্রেরণ করলাম তার অর্থটা উদ্ধার করবে। তা আমি লিখলাম অর্থ উদ্ধার। একটু খেয়াল করো, অর্থ উদ্ধার, অর্থ উদ্ধার। অর্থ উদ্ধার করে তারপরে সে গ্রাহক কি করবে, ওই কথাটা শুনবে। তাহলে আমি ধরলাম এই যে এখানে আছে গ্রাহক, গ্রাহক কথাটা কি করলো, শুনলো, তুমি কি বলছো সেটা শুনলো। শোনার পরে এবার গ্রাহক তোমাকে উত্তর দিবে কোনো একটা কথা, তো সে আনসার দিল, সেটা কি হবে, বার্তা। মানে সে তোমাকে একটা তথ্য দিল, যে আমি বললাম তুমি স্কুলে আসোনি কেন, তুমি বার্তা দিলা, কি বার্তা, যে আমি অসুস্থ। এখন এই বার্তাকে প্রথমে কিসে রূপান্তরিত হবে, একইভাবে সংকেত রূপে। আমি লিখলাম সংকেত রূপ, এতে কি করবে, রূপান্তরিত করবে। রূপান্তরিত করার পরে এটা আমরা কোথায় করব, একটা মাধ্যমের মাধ্যমে। এই যে আমরা বলছি মোবাইল ফোন, এর মাধ্যমে, তাহলে একটা মাধ্যমে প্রেরণ করব, মাধ্যম। এই মাধ্যমে প্রেরণ করার পর এই মাধ্যম থেকে ওই যে প্রেরক যে কথা বলতেছে তার ফোনে আসবে, আসলে সে কি করবে, ওই তথ্যটাকে উদ্ধার করবে। তাই আমি লিখলাম অর্থ উদ্ধার, অর্থ উদ্ধার। এটি হলো আমাদের যোগাযোগের প্রক্রিয়া। আমি আরেকবার একটু সাম আপ করে তোমাদের বলি, তোমরা একটু খেয়াল করো। একজন প্রেরক প্রথমে কথা বলছে, দেখো কথা বলছে, এটা হলো বার্তা। বার্তা দেওয়ার পর সেটা সংকেতে রূপান্তরিত হয়েছে, তড়িৎ শক্তি বা অন্য একটা শক্তিতে রূপান্তরিত হয়ে সেটা একটা মাধ্যম ব্যবহার করে গ্রাহকের কাছে যায়। গ্রাহক এই তথ্যকে কি করে, ওই তড়িৎ শক্তিকে আবার শব্দ শক্তিতে রূপান্তর করে কিছু একটা যন্ত্র দিয়ে, এটা হলো তথ্য উদ্ধার। তারপর তথ্য উদ্ধার করে সে শুনলো যে তুমি কি বলছো, তারপর সে আবার একটা বার্তা দেয়, মানে তোমার প্রশ্নের আনসার দেয়। বার্তা দেওয়ার পরে সেম একইভাবে সে আবার প্রেরকের কাছে পাঠায়, প্রেরক এই তথ্য উদ্ধার করে সে শুনতে পায়। দেখো তাহলে এই যে এটা একটা, এই যে একটা সাইকেলের মতো, এই যে বার্তা দিলাম ঘুরে এই যে আবার এই প্রেরকের কাছে আসলো। এটি হলো কি যোগাযোগের প্রক্রিয়া। এখন আমাদের এই চিত্রের মধ্যে দেখো, বইয়ের চিত্রে আরেকটা চিত্র দেয়া আছে, ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবহারের মূল উপাদান বা ধাপ। খেয়াল করে একটু, ইলেকট্রনিক্স যোগাযোগের মূল উপাদান বা ধাপ। আমি ধরো ফোনে কারোর সাথে কথা বলতেছি, একটু খেয়াল করো চিত্রটা। আমি কি করতেছি, আমি মুছে ফেললাম। তোমরা যারা এখনো লিখো নাই, ভিডিওটা একটু স্টপ করে তারপর লিখে নাও, তারপর একটু সামনে আগাবা। বা আমি দেখি তো নিচে জায়গা আছে কিনা, হ্যাঁ জায়গা আছে, আমি নিচে লিখি একটু খেয়াল করি। কি বলছে, ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবহারের মূল উপাদান বা ধাপ। ধরো আমি একটা বার্তা দিলাম, কোনো একটা কথাবার্তা, সেটা হইতে পারে তুমি কেমন আছো, এখন কয়টা বাজে, আমি একটা বার্তা দিলাম, মানে আমাদের প্রয়োজনীয় কথাবার্তা। বার্তা দেওয়ার পর এটাকে কার মাধ্যমে প্রেরণ করি, মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে এটা হলো একটা প্রেরক যন্ত্র, মানে প্রেরক মানে আমি যে যন্ত্রের মাধ্যমে এটা পাঠালাম, তা আমরা বলতে পারি কি, প্রেরক যন্ত্র। প্রেরক যন্ত্রের মাধ্যমে কি করলাম, সামনে পাঠালাম। তারপরে প্রেরক যন্ত্র থেকে যাই হলো কোথায়, যোগাযোগের মাধ্যমে, যোগাযোগের মাধ্যম। এই যোগাযোগের মাধ্যম হতে যাই হলো গ্রাহক যে যন্ত্র দিয়ে কথাটা শুনবে, এই গ্রাহক যন্ত্রে, গ্রাহক যন্ত্রে এই তথ্যটা যায়। দেখো এখান থেকে কোথায়, এখানে গ্রাহক যন্ত্র থেকে মানুষের তথ্য গ্রহণ, মানে আমি যাকে কোনো একটা বার্তা দিলাম সে তথ্য কি করে, গ্রহণ করে। দেখতে একটু পাশে জায়গা আছে কিনা, হ্যাঁ ওকে। তা আমি লিখলাম তথ্য গ্রহণ, তথ্য গ্রহণ। মাইক্রোফোনের গঠন ও কার্যাবলী। তোমরা তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের মাইক্রোফোনের একটি চিত্র দেয়া আছে। এই চিত্রটি তোমরা একটু খেয়াল করলে দেখবে, দেখো এরকম একটি চিত্র, যেখানে এই মাইক্রোফোনের এই সামনের একটা অংশ থাকে, এই যে পাতলা অংশ, একে বলে ডায়াফ্রাম। একে কি বলে, ডায়াফ্রাম।
এখন এই পাতলা অংশের ভিতরে দেখো একটা তারের কুণ্ডলী পেঁচানো থাকে, কার সাথে? একটা চুম্বকের সাথে। এই চুম্বকের 3 অংশ বিশিষ্ট চুম্বক, যার দুটা হলো সাউথ পোল বা দক্ষিণ মেরু এবং একটা হলো নর্থ পোল বা উত্তর মেরু। এই নর্থ পোলের সাথে একটা পেঁচানো তারকুণ্ডলী থাকে এবং এই পুরো অংশগুলোকে জুড়ে একটি ক্যাচিংয়ের মতন অংশ থাকে। কীরকম? ধরো এই যে পুরো অংশের মধ্যে এরকম একটা ক্যাচিং দিয়ে আটকানো থাকে। এখন এই মাইক্রোফোনটি কিভাবে কার্যক্রম পরিচালিত করে একটু খেয়াল করো। আমরা জানি, আমি যে মাইক্রোফোনে কথা বলি, দেখো এই যে মাইক্রোফোন, আমি কথা বলি, এখানে কথা বলার পর এই শব্দটা, এই শব্দ শক্তিটা এই তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কোথায়? দেখো এই যে এই তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আমার যেখানে আমরা শব্দ, রেকর্ডকৃত শব্দকে ইনপুট হিসাবে যোগ করতে চাই সেখানে গিয়ে জমা হয়। এখন কথা হলো, শব্দ তারের মধ্য দিয়ে কিভাবে গমন করে? আমরা জানি তারের মধ্য দিয়ে যেতে পারে বিদ্যুৎ শক্তি, অর্থাৎ চার্জের প্রবাহ। তার মানে আমি যে কথা বলি ওই কথাটা এখান থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে এই তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এখন আমরা একটু খেয়াল করব কিভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যখন এখানে কথা বলি, এই শব্দের কম্পনের ফলে সামনে একটা কম্পনের সৃষ্টি ঘটে। তুমি যখন কথা বলবা, দেখো তোমার সামনে মুখে হাত দিলেই বুঝতে পারবা সামনে কথা বলার সময় একটা প্রেসার ক্রিয়েট হয় বারবার। এই প্রেসারের ফলে, চাপের ফলে, সামনে কম্পনের সৃষ্টির ফলে এই যে তারকুণ্ডলী আছে এগুলো সামনে পিছে এইভাবে কম্পিত হতে থাকে। এখন আমরা এই ফ্যারাডের সূত্র হতে জানি যে কোনো স্থানে একটা যদি নর্থ পোল আর একটা যদি সাউথ পোল, এবং এখানে যদি আমরা একটা তারকুণ্ডলী রাখি, এই তারকুণ্ডলীকে যদি আমরা সামনে পিছে অগ্রসর করতে থাকি, মানে একটু সামনে একটু পিছনে আপেক্ষিক গতি বজায় রাখি, তাহলে এই তারকুণ্ডলীর মধ্যে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এই ক্রিয়ার উপর, এই তাড়িৎচুম্বক আবেশ নীতির উপর ভিত্তি করে এখানে আমরা কম্পিত করি, ফলে তারকুণ্ডলীটা সামনে পিছিয়ে যায় এবং এর মধ্যে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। সেই তড়িৎ প্রবাহটা আমরা ধরলাম আই, সেটা এই তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে এই আস্তে আস্তে স্পিকারের দিকে প্রবাহিত হতে থাকে এবং স্পিকারে গিয়ে আমরা একটি বড় শব্দ শুনতে পাই। তাহলে এটি হলো আমাদের মাইক্রোফোনের কার্যাবলী। এখন আমরা চলে আসি যে স্পিকার কিভাবে কাজ করে। একটু খেয়াল করি, স্পিকার কিভাবে কাজ করে। আমরা একটু জানি যে আমরা কথা বলার সময় বা সাউন্ড বক্সে বা কোথাও গান শোনার সময় আমরা একটা তার দিয়ে স্পিকারের সাথে যুক্ত করে দিই। এই তার দিয়ে যায় বিদ্যুৎ শক্তি, এই বিদ্যুৎ শক্তিটা স্পিকারে গিয়ে কনভার্ট হয়ে যায় কিসে? শব্দ শক্তিতে। এখন কিভাবে কনভার্ট হয় আমরা একটু খেয়াল করি। তার আগে স্পিকারের গঠনটা আমরা একটু দেখি। স্পিকারও একই রকম, দেখো 3 অংশ বা 3টি অংশ বিশিষ্ট একটা চুম্বক থাকে, যার দুইটা হলো সাউথ পোল, একটা হলো নর্থ পোল। এই নর্থ পোলের সাথে লাগানো একটা অংশ থাকে যাকে আমরা বলি কোণ বা শঙ্কু। খেয়াল করি, আমরা কি বলি? কোণ বা শঙ্কু। এখন কেন কোণ বলা হয়? এই যে কোণের মতো একটা অংশ, তাই একে আমরা কোণ বলি। এখন এর কাজটা কি? মূলত আমরা এখানে যে তারকুণ্ডলী পেঁচানো থাকে, এখানে মূলত জাস্ট এটা একটা পর্দা, সেটা কাগজের হতে পারে বা অন্য কিছুর হতে পারে, কিন্তু জাস্ট হালকা একটা পর্দা। কীরকম? তোমরা তোমাদের একটু বইয়ে খেয়াল করো কীরকম, একটু দেখো। এই যে একটা স্পিকারের দেখো এখানে একটা স্থায়ী চুম্বক, একদম নিচের মাথায় একটা স্থায়ী চুম্বক, এটা হলো যে স্থায়ী চুম্বক। তারপরে উপরের দিকে একটা নর্থ পোল থাকে, তার সাথে একটা চলকুণ্ডলী বা তার পেঁচানো তারকুণ্ডলী, যাকে আমরা বলি সলিনয়েড, পেঁচানো থাকে। তার উপরে এই যে দেখো কালো রঙের একটা আবরণের পর্দা দ্বারা আবৃত থাকে, এটাকে আমরা বলছি কোণ বা শঙ্কু। এখন এটা কিভাবে কার্যক্রম পরিচালিত করে, কিভাবে কার্যক্রম পরিচালিত করে একটু খেয়াল করো। এই স্পিকারে আমরা এই তড়িৎ শক্তি দিই কই থেকে? এই যে দেখো, এই যে মাইক্রোফোন থেকে আমি শক্তি দিলাম। কি শক্তি? তড়িৎ শক্তি। দেওয়ার পরে সে এখানে এসে এই তারকুণ্ডলীতে প্রবাহিত হয়। এই প্রবাহিত তড়িৎ শক্তিটা এখানে বিবর্ধিত হলে এই যে সামনে কোণ বা শঙ্কু আছে সেটা কম্পিত হতে থাকে। দেখো, যখন আমরা এই তড়িৎ শক্তিকে বিবর্ধিত করব এখানে এসে, তখন কি হয়? এই সামনের কোণ বা শঙ্কুটা কম্পিত হতে থাকে।
এখন আমরা জানি কোনো বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়, এজন্যই এই স্পিকারে এই তড়িৎ শক্তিটা নিয়ন্ত্রিত উপায়ে কম্পিত হয়ে এই কোণের মাধ্যমে একটা শব্দের সৃষ্টি করে, ওই শব্দটা আমরা শুনতে পাই। কথা কি বুঝতে পারছি শিক্ষার্থীরা? এখন আমরা চলে আসি যে রেডিওর কার্যক্রম, মানে রেডিওতে কিভাবে তথ্য সঞ্চালিত করে বা বেতার কেন্দ্রে একজন আরজে, ধরো এটা হলো আরজে, আমরা এফএম রেডিও শুনি, আরজে কথা বলতেছে, আমরা রেডিওতে এখানে বসে সেই কথা শুনতে পাচ্ছি বা গান শুনতে পাচ্ছি। কিভাবে এমনটা হয়? আমরা যখন এখানে কথা বলি বা একজন আরজে যখন এখানে কথা বলে, তার কথাটা এই যে মাইক্রোফোনে যায়, মাইক্রোফোনে গিয়ে ওই শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। দেখো, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বা তড়িৎ তরঙ্গে রূপান্তরিত করে। এই তড়িৎ তরঙ্গটাকে একটা উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের সাথে যুক্ত করা হয়। কেন যুক্ত করা হয়? যাতে এটি সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে সঞ্চারিত হতে পারে। তাই আমাদের যে কনভার্টেড, মানে শব্দকে আমরা যে তড়িৎ তরঙ্গে রূপান্তরিত করলাম বা বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করলাম, সেই তরঙ্গকে এই অংশে একটা উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের সাথে যুক্ত করে দেয়া হয়। এই উচ্চ কম্পাঙ্কের তরঙ্গকে বলে বাহক তরঙ্গ। একটু খেয়াল করব, কি তরঙ্গ বলে? বাহক তরঙ্গ। পরীক্ষায় আসে বাহক তরঙ্গ কি, তাহলে আমরা কি বলবো? যে রেডিওতে সম্প্রচার কার্যক্রম পরিচালনার সময় আমাদের তড়িৎকৃত শব্দকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করার পর সঞ্চালনের জন্য যে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের সাথে যুক্ত করে দেয়া হয়, ওই উচ্চ কম্পাঙ্কের তরঙ্গকে বলে বাহক তরঙ্গ। কথা কি বুঝতে পারছি? এই কনভার্টেড বিদ্যুৎ তরঙ্গকে এই বাহক তরঙ্গের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে বলে মডুলেশন। মানে আমি যে কথা বললাম, এটাকে এই মাইক্রোফোনটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছে, তারপর এই বিদ্যুৎ তরঙ্গকে একটা উচ্চ কম্পাঙ্কের বাহকের সাথে যুক্ত করে দিলাম। এই যুক্ত করার প্রক্রিয়াটাকে বলে মডুলেশন। আর যুক্ত করার পর আমরা যে তরঙ্গটা পাই তাকে বলে মডুলেটেড ওয়েভ। আমি আবার বলছি, তাকে কি বলে? মডুলেটেড ওয়েভ। তার মানে এখানে এইটা তরঙ্গটা হয়ে গেল মডুলেটেড ওয়েভ। আমরা ট্রানজিস্টর বা অ্যাম্পলিফায়ার দিয়ে এই মডুলেটেড ওয়েভকে কি করলাম? বিবর্ধিত করলাম। দেখো, আগে ছিল অল্প, এখন একটু মোটা হয়ে গেছে, মানে বিবর্ধিত, বড় করলাম আকারে। বিবর্ধিত করার পর এই বিবর্ধিত মডুলেটেড ওয়েভটা ট্রান্সমিটার নামক একটা যন্ত্রে যায়। এই ট্রান্সমিটার থেকে অ্যান্টেনার সাহায্যে আমরা এই মডুলেটেড ওয়েভটাকে সকল দিকে ছড়িয়ে দিই। এই ছড়িয়ে যাওয়া মডুলেটেড ওয়েভটা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে গিয়ে প্রতিফলিত হয় বা প্রতিফলিত হয়ে সে সকল দিকে এই ওয়েভগুলোকে ছড়ায় দেয়। তো এখন আমরা কিভাবে শুনি? দেখো, এই রেডিও দিয়ে আমরা শুনি। এই রেডিওতে একটা অ্যান্টেনা থাকে। এই অ্যান্টেনাটা ওই যে বায়ুমণ্ডলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই মডুলেটেড ওয়েভটাকে গ্রহণ করে। ওই মডুলেটেড ওয়েভটাকে গ্রহণ করার পর রেডিওতে প্রথম কাজ হলো এই মডুলেটেড ওয়েভ থেকে বাহক তরঙ্গকে আলাদা করে দেয়া। বাহক তরঙ্গকে কি করা? আলাদা করে দেয়া। মানে আমাদের যে মডুলেটেড ওয়েভ, এখান থেকে বাহক তরঙ্গ কি করা? আলাদা করে দেয়া। এই প্রক্রিয়াকে বলে ডিমডুলেশন। কথা বুঝতে পারছি? তাহলে আমরা কি বলবো? যে মডুলেটেড ওয়েভ থেকে বাহক তরঙ্গকে আলাদা করার প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। আর যুক্ত করার প্রক্রিয়া কি ছিল? মডুলেশন। আলাদা করলাম কি? ডিমডুলেশন। একটু মাথায় রাখবো। ডিমডুলেশন করার পর আমাদের আগের যে কনভার্টকৃত বিদ্যুৎ তরঙ্গ ছিল, বিদ্যুৎ তরঙ্গ, ওই তরঙ্গকে আমরা প্রয়োজনীয় ইলেকট্রনিক্সের মাধ্যমে আবার তড়িৎ শক্তিতে কনভার্ট করে এই স্পিকারে প্রেরণ করি। এই স্পিকারে প্রেরণ করার পর আমরা আবার শব্দ শুনতে পাই। এটাই হলো রেডিওর কার্যাবলী। আমরা এখন চলে আসি টেলিভিশনে কিভাবে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করে। টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম অনেকটা রেডিওর মতো।
কীরকম একটু খেয়াল করো। টেলিভিশনে আমরা দুটো জিনিস শুনতে পাই, একটা হলো শব্দ আর একটা হলো ইমেজ বা ভিডিও। এখন আমাদের কিভাবে সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয়? এখানে যখন একজন উপস্থাপিকা একটি ভিডিও ক্যামেরার সামনে কথা বলে, তখন এই ক্যামেরাটা তার কথা এবং ভিডিও এই দুটাকে আলাদা করে ফেলে। প্রথমেই শব্দ হলো আলাদা, ভিডিও হলো আলাদা। আলাদা করার পর শব্দকে সে সামনের দিকে সঞ্চালিত করে, ঠিক এই রেডিওর মতো একই প্রক্রিয়া। তাহলে শব্দ সঞ্চালন প্রক্রিয়া একই, আমরা এটা নিয়ে আর কথা বললাম না। একইভাবে একই চিত্র এখানে জাস্ট টিভির জায়গায় কি হয়ে যাবে, সরি রেডিওর জায়গায় একটা টিভি হয়ে যাবে। একইভাবে শব্দটা সঞ্চালিত হলো, আমরা শব্দ শুনতে পাই। এখন এই আমাদের সামনে যে অ্যানিমেটেড ইমেজ, আমি বলছি কি অ্যানিমেটেড ইমেজ বা অ্যানিমেশনের মতো একটা ইমেজ আমরা দেখি, যাকে আমরা বলি ভিডিও। এখন এই ভিডিওটা কিভাবে যায় আমরা একটু খেয়াল করি। আমরা যখন এখানে কথা বলি তখন এই ক্যামেরাটা অনবরত আমাদের ছবি তুলতে থাকে। কিরকম? আমি বললাম আমি বলতে বলতে ধরো 2 সেকেন্ড লাগছে, এই 2 সেকেন্ডে ক্যামেরাটা 50টা স্থির চিত্র তোলে, মানে আমার 50 বার ছবি তোলে। এই ছবিটাই মূলত সামনে সঞ্চালিত হয়। কীরকম দেখো, আমি এখানে দাঁড়ায় আছি, এই যে আস্তে আস্তে এই মার্কারটাকে আমি এখান থেকে এখানে নিব। ধরো সে এখানে ছবি তুলছে 25 বার, এখানে তুলছে 25 বার, এখানে তুলছে 25 বার, এখানে 25 বার, এখানে 25 বার। এই ছবিগুলোকে সে সামনে পাঠায়, তারপর একটা অ্যানিমেশন ক্রিয়েট করে। তখন আমার কাছে মনে হয় যে এই যে মার্কারটা আছে সেইভাবে সঞ্চালিত হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা না। এইভাবে মুভিংটা উঠানো যায় না, মূলত কি অ্যানিমেশন। এখানে ছবি, এখানে ছবি, এখানে ছবি, এবং এই ছবিটা দ্রুত যায়। 0.1 সেকেন্ডের আগেই সে অবস্থানের পরিবর্তন করে। ফলে এই মাঝখানে এই মুভিংটার আমরা যে মাঝখানে ফাঁকা স্থান আছে বা ফাঁকা অনুপস্থিতি আছে সেটা আমরা ধরতে পারি না, কারণ আমাদের মস্তিষ্কে দর্শানুভূতির একটা স্থায়িত্বকাল আছে। স্থায়িত্বকালটা হলো কোনো একটা বস্তু যদি 0.1 সেকেন্ডের মধ্যে মুভিং করে, তখন সেটাকে আমরা যে ধরো আমি বললাম বস্তু এখানে ছিল, আমি এখানে নিয়ে আবার এখানে নিয়ে আসলাম কত সেকেন্ডের মধ্যে? 0.1 সেকেন্ডের আগে। তাহলে মাঝখানে যে এখান থেকে সরাই ফেলছিলাম, এটা আমি আর বুঝতে পারি না, বা আমার মস্তিষ্ক এটা আর বুঝতে পারে না। এই ক্রিয়াকে কাজে লাগিয়েই এই যে ছবি তোলে এখানে, এই ছবিগুলোকে সামনে সম্প্রসারিত করে, তখন আমাদের কাছে মনে হয় যে একটা ভিডিও সম্প্রসারিত হচ্ছে। আসলে তা না, এটা মূলত একটু পর পর ওই যে আমাদের ইমেজগুলো আমাদের দেখাচ্ছে। এখন আমরা একটু খেয়াল করি আলোচনায়। এই ক্যামেরায় একটা অংশ থাকে, যন্ত্র থাকে, যার নাম হলো সিসিডি। সিসিডিটা হলো চার্জ কাপলড ডিভাইস। আমরা একটু খেয়াল করি, বলছি সিসিডিটা কি? চার্জ কাপলড ডিভাইস। চার্জ কাপলড ডিভাইস। এই যন্ত্রটার কাজটা কি? এই যন্ত্রটা ওই ক্যামেরাটা যে ছবি তোলে, দেখো এই ক্যামেরাটা কি তুললো, এই যে ছবি তুললো, এই ছবিটা এই সিসিডি এর মধ্যে পড়ার পর তাকে তা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে এই যে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় তাকে আমরা একটা বাহক তরঙ্গের সাথে যুক্ত করে দিই। যে এরকম যখন বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলো কে? স্থির ইমেজ, স্থির ইমেজ বা স্থির চিত্র, একে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার পর আমরা কি করি? একটা বাহক তরঙ্গের সাথে যুক্ত করি। বাহক তরঙ্গটার বৈশিষ্ট্য এমন হতে হবে যার কম্পাঙ্ক অনেক বেশি। এই উচ্চ কম্পাঙ্কের সাথে আমরা যুক্ত করে দিই, একে বলি মডুলেশন। এই উচ্চ মডুলেটেড ওয়েভটাকে বা উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট মডুলেটেড ওয়েভটাকে আমরা বিবর্ধিত করে ট্রান্সমিটারে প্রেরণ করি। এই ট্রান্সমিটারটা এই মডুলেটেড ওয়েভটাকে একটা অ্যান্টেনার মাধ্যমে সকল দিকে ছড়ায় দেয়। এই ছড়িয়ে পড়া মডুলেটেড ওয়েভগুলো বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে, তখন আমরা একে বলি রেডিও ওয়েভ। আয়োনোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়ে, মানে রেডিও ওয়েভগুলো সকল দিকে ছড়িয়ে পড়ে। তারপরে আমরা যখন টেলিভিশন দেখি বা টিভি দেখি, তখন এই টিভির অ্যান্টেনাটা এই বায়ুমণ্ডলে ছড়িয়ে থাকা রেডিও ওয়েভগুলোকে শোষণ করে মানে
সে গ্রহণ করে ট্রান্সমিটার দিয়ে। গ্রহণ করার পরে তার প্রথম কাজ হলো এই মডুলেটেড ওয়েভ থেকে বাহক তরঙ্গকে আলাদা করে দেয়া। তাই এই টেলিভিশনটা প্রথমেই রেকটিফায়ার নামক একটি যন্ত্র আছে, যা দিয়ে এই মডুলেটেড ওয়েভ থেকে বাহক তরঙ্গকে আলাদা করে দেয়, অর্থাৎ ডিমডুলেশন সম্পূর্ণ করে। ডিমডুলেশন সম্পূর্ণ করার পর এর ভিতরে টেলিভিশনের ভিতরে একটা অংশ আছে যার নাম হলো ক্যাথোড রে টিউব। এই ক্যাথোড রে টিউবে যখন হলো এই বিদ্যুৎ তরঙ্গটা আসে, তখন এই বিদ্যুৎটা একটা যন্ত্র আছে যার নাম হলো ইলেকট্রন গান। এই ইলেকট্রন গানের প্রক্ষেপণের মাধ্যমে আমাদের সামনে একটা ইমেজ বা প্রতিবিম্ব গঠন করে। এভাবে আমরা টেলিভিশনের ভিডিওগুলো দেখতে পাই। এখন বর্তমানে যে টিভিগুলো ব্যবহার করা হয় সেখানে ক্যাথোড রে টিউব নেই, মানে পিকচার টিউব নেই। বর্তমান হলো এলইডি টিভি। এলইডিতে থাকে অনেক ধরনের ছোট ছোট লাইট। এই টিভির ক্ষেত্রে আমাদের যে এই মডুলেটেড ওয়েভ থেকে আমরা বাহক তরঙ্গকে আলাদা করার পর আমরা যে বিদ্যুৎ তরঙ্গটা পাই, ওই বিদ্যুৎ তরঙ্গটা ওই এলইডির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আলোটা হলো তিন রকমের। একটা হলো সবুজ, লাল, নীল। এই তিন রঙের আলোর কম্বিনেশনের মাধ্যমে ওই লাইট দিয়ে, এলইডি দিয়ে আমাদের সামনে একটি ইমেজ উপস্থাপন করে বা একটি সুন্দর চিত্রের বিম্ব গঠন করে। এভাবে আমরা টেলিভিশনে রঙিন বস্তু বা সাদা কালো বস্তু দেখতে পাই। আমরা এখন আলোচনা করব আমাদের এই অধ্যায়ের সর্বশেষ দুটি টপিক নিয়ে। টপিকগুলো হলো ল্যান্ডফোন এবং মোবাইল ফোন। এরা কাজ করে কিভাবে আমরা একটু খেয়াল করি। এই ল্যান্ডফোন সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। একটু খেয়াল করো তো, কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। কত সালে? 1875 সালে। তাহলে 1875 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল এই ল্যান্ডফোন আবিষ্কার করেন। ল্যান্ডফোনের 5টি অংশ থাকে। তোমরা সবাই একটু বইটা ওপেন করো। এই বইটা খুলে দেখবে যে টেলিফোনের 5টা অংশ থাকে, যার প্রথম অংশটা হলো সুইচটা দেখো জিনিসটা কি। ধরো এই যে আমরা একটা ল্যান্ডফোন নিলাম, এই যে ল্যান্ডফোন, এই ল্যান্ডফোনটা একটা সুইচ দিয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, একে বলে সুইচ। তাহলে একটু খেয়াল করি তো, তাহলে আমরা কি বলবো যে সুইচ কি? যে যার মাধ্যমে ল্যান্ডফোনটি নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলি সুইচ। রিঙ্গার মানে কি? কেউ যখন আমাদেরকে ফোন করে তখন একটা রিং বাজার পর আমরা রিসিভ করি, এটি হলো রিঙ্গার। তার মানে রিঙ্গার দ্বারা আমরা বুঝি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায়, তখন আমি টেলিফোনটা উঠাই এবং আমি কথা বলি, এটা হলো রিঙ্গার। এবার একটা আছে কিপ্যাড। দেখো এই টেলিফোনের এখানে মোবাইল ফোনের মতো বা ক্যালকুলেটরের মতো কয়েকটা বাটন দেয়া আছে, 0 থেকে 9। এছাড়া আনুষঙ্গিক আরও কিছু রিডায়াল, এরকম আরও কিছু বাটন দেয়া থাকে, তো একে বলে কিপ্যাড। আর মাইক্রোফোন মানে কি? একটু খেয়াল করো তো, দুটো অংশ, একটা হলো মাইক্রোফোন, একটা হলো স্পিকার। জিনিসটা কি? আমরা যখন কথা বলি, দেখো এই যে ধরো এটা হলো টেলিফোনের এই যে লাইনটা, আমি কথা বললাম, কথা বলার সময় এখানে একটা মাইক্রোফোন থাকে। আমি কথা বলার পর এই কথাটা এই মাইক্রোফোনে গিয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে এই তড়িৎ শক্তিটা রূপান্তরিত হয়ে ওই যে তার বেয়ে অ্যান্টেনার মাধ্যমে ওই যে আমি যার সাথে কথা বলি তার কাছে চলে যায়। তাহলে এটা হলো কি? মাইক্রোফোন। আর স্পিকার, ওই ব্যক্তি যখন কথা বলে, আমাকে যে কথাটা বলে সেই কথাটা, ওই যে আমি যে কথা বলি এখানে দুটো অংশ, একটা হলো মাইক্রোফোন আর একটা হলো স্পিকার। তার যে কথাটা, তথ্যটা, সেটা তড়িৎ শক্তি হিসাবে এসে আমার স্পিকারে, ওই যে ফোনের স্পিকারে এসে শব্দ উৎপন্ন করে, তারপর আমি সেটা শুনতে পাই। তাহলে পরীক্ষায় এখান থেকে আসতে পারে দুটো কোশ্চেন মাত্র, যে ল্যান্ডফোন আবিষ্কার হয়েছে কত সালে, কে করছে, আর ল্যান্ডফোনের কয়টা অংশ? 5টা অংশ, অবজেক্টিভ। এরপর আমরা চলে আসি মোবাইল ফোনে। মোবাইল ফোনটা আবিষ্কার হয়েছে এই ল্যান্ডফোনেরও অনেক পরে। মোবাইল ফোনের কয়েকটি অংশ থাকে। একটা হলো ব্যাটারি, তোমরা জানো, যেটা দিয়ে আমরা মোবাইলকে সচল করি, এটা না থাকলে মোবাইলটা সচল করতে পারতাম না। একটা হলো স্ক্রিন, যেখানে আমরা ফোন নাম্বার,
বা কারোর সাথে SMS করলে যেটা আমরা দেখতে পাই, এটা হলো স্ক্রিন। সিম কার্ড, এটা হলো যার সাথে, যার মাধ্যম দিয়ে আমরা হলো নেটওয়ার্কের সাথে যুক্ত হই, সিম কার্ড। রেডিও ট্রান্সমিটার ও রিসিভার। রেডিও ট্রান্সমিটার কি? ওই যে আমরা কথা বলার সময় যে শব্দের যে সঞ্চালন হয় সেটা হলো রেডিও ট্রান্সমিটার। ও রিসিভার, অপর ব্যক্তি যে কথা বলে তাকে রিসিভ করার জন্য একটা রিসিভার থাকে। এবং ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিটের কাজ কি? এই সম্পূর্ণ অংশগুলোকে কম্বিনেশন করে অর্থাৎ কাজের উপযোগী করে তোলে, এটা হলো ইলেকট্রনিক সার্কিট। তাহলে এই পাঁচটা কয়টা অংশ? 1 2 3 4 5। একইভাবে মোবাইল ফোনের কয়টা অংশ? 5টা অংশ। এখন আমরা আসি এই মোবাইল ফোনটা কিভাবে আসলে কাজ করে, আমরা যে কথা বলি এটা কিভাবে নেটওয়ার্কের সাথে যুক্ত করে একটু খেয়াল করি। প্রত্যেকটা আমরা ধরলাম এলাকা, ধরো এই একটা এলাকা, এই একটা এলাকা, এটা গ্রামীণ, সরি এটা হলো শহর এলাকা আর এটা হলো গ্রামীণ এলাকা। গ্রামীণ এলাকায় যেহেতু বসতি কম তাই এখানে টাওয়ার সংখ্যা কম থাকে, কিন্তু শহর এলাকায় বসতি বেশি, মানে ফোনের নেটওয়ার্ক বেশি প্রয়োজন হয়, তাই এখানে এই টাওয়ারের সংখ্যাও বেশি। এই টাওয়ারকে বলে বিটিএস টাওয়ার। একটু খেয়াল করো তো, কি টাওয়ার? বিটিএস টাওয়ার। বিটিএস মানে কি? বেস ট্রান্সিভার স্টেশন। তাহলে এই বিটিএস টাওয়ার দিয়ে আমরা চারদিকে নেটওয়ার্কে সঞ্চালন করি। এই এক একটা অংশকে বলে সেল। দেখো এই এক একটা অংশকে কি বলে? সেল। মানে একটা বিটিএস টাওয়ার দিয়ে আমি এই অংশে মানে এই সেলে নেটওয়ার্ক সরবরাহ করি। যেহেতু এই মোবাইল ফোনের নেটওয়ার্ক দেওয়ার জন্য আমরা অনেকগুলো সেলে বিভক্ত করি, তাই এই মোবাইল ফোনের আরেকটা নাম হলো সেলফোন। খেয়াল করো, কি ফোন? সেলফোন। কেন? কারণ আমরা যে মোবাইল নেটওয়ার্ক দেওয়ার জন্য এই অংশগুলোকে, এরিয়াকে অনেকগুলো কি করি? সেলে বিভক্ত করি। ওকে, এখন ধরো কোনো একটা এলাকায়, ধরো তুমি ধরলা এই ঢাকায় আরামবাগ আছে, মতিঝিল, এরপরে হলো দৈনিক বাংলা মোড়, এরপরে একটু পরে গেলে পুরাতন পল্টন, এরপরে গেলে গুলিস্তান, এরপরে একটু সামনে আগালে হলো তোমার প্রেস ক্লাব, তারপর আরেকটু আগাও শাহবাগ, তারপর আরেকটু আগাও সায়েন্স ল্যাব। তাহলে আমি ধরলাম অনেকগুলো অংশে এই এক একটা টাওয়ার দিয়ে এক একটা সেলে বিভক্ত করছে। তারপর এই প্রত্যেকটা বিটিএস টাওয়ারকে একটা অংশ কন্ট্রোল করে, যেটা হলো বিএসসি। বিএসসি মানে কি? বেস স্টেশন কন্ট্রোলার। মানে এই বিএসসি মানে বেস স্টেশন কন্ট্রোলার দিয়ে এই প্রত্যেকটা বিটিএস টাওয়ারকে কি করা হয়? নিয়ন্ত্রণ করা হয়। এই বিএসসি মানে বেস স্টেশন কন্ট্রোলারের সাথে আরেকটা অংশ যুক্ত থাকে যার নাম হলো এমএসসি, মোবাইল সার্ভিস সুইচিং। এমএসসি মানে কি? মোবাইল সার্ভিস সুইচিং। এখন একটু খেয়াল করি কোনটা কিভাবে কাজ করে। ধরো একজন ব্যক্তি এখানে কথা বলতেছে, আমি ধরো এখানে আসি, এটা হলো কি? ধরো হলো সায়েন্স ল্যাব। আমি এই সায়েন্স ল্যাব থেকে, ধরো তুমি হলো গাজীপুর আসো, আমি তোমার সাথে কথা বলবো। তো এখন আমি যখন ফোনে ডায়াল করি, ফোনে কি করি? ডায়াল করি। ওই ডায়ালটা এই বিএসসি মানে হলো বেস স্টেশন কন্ট্রোলারে চলে যায়। যাওয়ার পরে সে হলো এমএসসিতে পাঠায়, মানে মোবাইল সার্ভিস সুইচিংয়ে পাঠায়। এখানে পাঠানোর পর আমি যে ফোন নাম্বারটা ডায়াল করলাম, ধরো আমি ফোন নাম্বার ডায়াল করলাম এটা 017123 একটা নাম্বার, এর বাকি অংশটা আমারই নাম্বার, তা আমি পুরোটা লিখলাম না, খেয়াল করো। তাহলে এই নাম্বারটাই ডায়াল করার পর সে এই বিএসসি মানে বেস স্টেশন কন্ট্রোলার কাকে পাঠায়? এমএসসি-কে পাঠায়, মানে মোবাইল সার্ভিস সুইচিংকে পাঠায়। তারপর সে যাচাই বাছাই করে যে এই নাম্বারের নেটওয়ার্কটা বা ব্যবহারকারী কোথায় আছে। তো সে দেখলো যে এটা হলো গাজীপুর, বললো যে গাজীপুর আছে, কোথায় আছে? গাজীপুর। তারপর এই গাজীপুরে সে এখান থেকে এই টাওয়ারকে, বিটিএস টাওয়ারকে খুঁজে নেয়, খুঁজে নিয়ে তারপর একে সংযোগ দেয়। তারপর এখান থেকে এখানে সংযোগ হয়ে যায় এবং আমরা তার সাথে কথা বলতে পারি। এভাবে মোবাইল নেটওয়ার্কটা কাজ করে। আমাদের এই অধ্যায়ে, এই চ্যাপ্টারের আর কিছু ছোটোখাটো অধ্যায় আছে, কীরকম আমি একটু তোমাদেরকে বলি, তোমরা এগুলো একটু রিডিং পড়ে নিবা। রিডিংটা কি? যে ফ্যাক্স কি একটু রিডিং পড়বা। তারপরে ইন্টারনেট, যেটা তোমরা এই আইসিটিতে তো পড়বাই, আইসিটিটা কিন্তু ফিজিক্সেরই একটা অংশ, তাই ফিজিক্সে একটু পড়তে হবে যে ইন্টারনেট কি, ইমেল কিভাবে করে, এগুলো তোমরা পরিচিত সবাই। এরপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহার, স্বাস্থ্য সমস্যা, মানসিক সমস্যা, এই কথাগুলো একটু রিডিং করে নিবা।